हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेर তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইভিএস আছে, আজকের তোমাদের ইভিএস এর সাজেশন, এসএ কিউ সাজেশন লাস্ট মিনিট পার্ট ওয়ানটা মূলত একটু বেশি প্রশ্ন আছে। পার্ট টুতে আর হয়তো গোটা 15-20 প্রশ্ন তোমাদের পার্ট টুতে দিয়ে দেবো। দিলে তোমাদের এসএ কিউ ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তোমাদের হয়ে যাবে। আর তোমাদের যে আগে টেস্টের আগে যে সাজেশন আমি দিয়েছিলাম, বড় প্রশ্ন যেটা দিয়েছিলাম, 8 নাম্বার মানের প্রশ্ন যেটা দিয়েছিলাম, সেই প্রশ্নগুলি তোমাদের কাছেই থাকবে। সেই তার থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমরা সেই প্রশ্নগুলির পেয়ে যাবে, আশা করি পেয়ে যাবে। বন্ধুরা, আজকের তোমাদের যাদের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, আজকের তোমাদের লাস্ট মিনিট এসএ কিউ সাজেশন পার্ট ওয়ান। তোমরা এটা থেকে 3টের মধ্যে আমি একটা ইংলিশের ভিডিও ছেড়েছিলাম, তোমাদের ইংলিশের এসএ কিউ, প্রোজের এসএ কিউ, অর্থাৎ তোমাদের যে স্টোরিগুলো আছে, এই স্টোরি থেকে লাস্ট মিনিট এসএ কিউ সাজেশন দিয়েছিলাম। এবং আমি আগামীকাল তোমাদের যে ভার্স আছে অর্থাৎ পোয়েমগুলো আছে, পোয়েমগুলো থেকে লাস্ট মিনিট এসএ কিউ সাজেশনটা তোমাদের দিয়ে দেবো। আজকের আমি তোমাদের পরিবেশের সাজেশনটা দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট এসএ কিউ পার্ট 1। বন্ধুরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো খুব তাড়াতাড়ি পড়ে নিই, নইলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। একের দাগের দেখতে পাচ্ছ, সুস্থায়ী সমাজ কাকে বলে? যে সমাজ দীর্ঘস্থায়ী ভিত্তিতে প্রকৃতির স্বার্থে কাজ করে থাকে এবং তার অস্তিত্ব সুনির্দিষ্ট করে, তাকে সুস্থায়ী সমাজ বলে। 2 দাগের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? যখন সুস্থায়ী উন্নয়নের সুফল সুস্থায়ী অর্থনীতিতে এমনভাবে রূপান্তরিত হয় যাতে কোনো জায়গায় প্রাকৃতিক সম্পদের ভিত্তি বজায় থাকে এবং সমাজকে দৃঢ় রাখে। কলিফর্ম কাকে বলে? কলিফর্ম হলো এক ধরনের এমন এক ব্যাকটেরিয়া যা পানীয় জলের পরিবেশ মানের একটি সূচক। জলের মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়া বেশি হলে তা পানের অযোগ্য বলে মনে হয়। 4 দাগের প্রশ্ন, ভারতবর্ষে কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষে কীটনাশক আইন 1968 খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল। ভারতীয় বয়লার আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে ভারতীয় বয়লার আইন প্রণয়ন হয়েছিল। আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? আইএস 10,500 অনুযায়ী পানীয় জলে কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা 300 মিলিগ্রাম পার লিটার। 300 মিলিগ্রাম পার লিটার। পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝো? জলে বিভিন্ন দূষিত পদার্থের উপস্থিতির ফলে স্বচ্ছ জল অস্বচ্ছতা জলের পানীয় যোগ্যতার একটি মাপকাঠি। অস্বচ্ছ জল পানের অযোগ্য। কোন খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল? 1981 খ্রিস্টাব্দে 1 জুন ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গড়ে ওঠে। কোন খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল। ভারতবর্ষের কোন প্রজাতির উভচর পাওয়া যায়? কত প্রজাতির উভচর পাওয়া যায়? ভারতবর্ষে 204 প্রজাতির উভচর পাওয়া যায়। দাগের প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে গির অরণ্য আছে? ভারতবর্ষে গুজরাট রাজ্যে গির অরণ্য অবস্থিত। ক্রপ রোটেশন বলতে কি বোঝো? সারা বছর ধরে পরিকল্পিতভাবে একের পর এক বিভিন্ন শস্যের চাষকে শস্যের আবর্তন চাষ বা ক্রপ রোটেশন বলে। এনসিইপি এর পুরো কথাটি কি? এনসিইপির পুরো কথাটির নাম হলো ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ন্যাশনাল কমিটি অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন। বহন ক্ষমতা কাকে বলে? পরিবেশ নিজের ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ যত প্রাণী ও উদ্ভিদকে পরিবেশগত দিক দিয়ে সাহায্য করতে পারে তাকে সেই জায়গার পরিবেশের বহন ক্ষমতা বলে। শিল্পাঞ্চলের বাতাসে শোষণযোগ্য ভাসমান ধূলিকণা অর্থাৎ RSPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? শিল্পাঞ্চলের বাতাসে RSPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান 120 মাইক্রোগ্রাম ঘনমিটার। মন্ট্রিল চুক্তি কোন খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1987 খ্রিস্টাব্দে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ম্যানগ্রোভ কাকে বলে? ম্যানগ্রোভ হলো সেই সব গাছের প্রজাতি যারা সুরক্ষিত মৌসুমী উপকূলে লবণাক্ত মৃত্তিকাতে জন্মায়। পশ্চিমবঙ্গ এবং গুজরাট উপকূলে একটি সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বটগাছের বৈজ্ঞানিক নাম কি? বটগাছের বৈজ্ঞানিক নাম হলো ফিকাস বেঙ্গালেন্সিস। ভারতের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত? ভারতের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা হলো 2। প্রবাল প্রাচীর কাকে বলে? ছোট ছোট প্রবাল একত্রিত হয়ে যে বিপুল জীব বৈচিত্র্যপূর্ণ প্রাচীরের সৃষ্টি করে। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, গুজরাট ও তামিলনাড়ু সংলগ্ন সমুদ্রে দেখতে পাওয়া যায়।
বন্ধুরা, তোমাদের যাদের ইভিএস বা এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, তোমাদের আজকের ইভিএস এর লাস্ট মিনিট সাজেশন এসএ কিউটা যাচ্ছে ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টে আর 20-25টা মাত্র প্রশ্ন হবে, সেটি আমি 2-1 দিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের আজকের সকালে তোমাদের ইংলিশের যে প্রোজ সেকশন আছে বা স্টোরি সেকশন আছে, স্টোরি সেকশনের এসএ কিউগুলো দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট এসএ কিউ, এবং আগামীকাল তোমরা পোয়েম থেকে এসএ কিউ লাস্ট মিনিট সাজেশনটা পেয়ে যাবে। পরের দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, অ্যালুভিয়াল মাটির উৎস কি? অ্যালুভিয়াল মাটির উৎস হলো প্রধানত নদীর অববাহিকা, নদীর বদ্বীপ ও উপকূলবর্তী সমতল ভূমি। সজীব আগাছা নাশক বলতে কি বোঝো? মিলেট, সূর্যমুখী, বার্লি, আলফা ধরনের শস্য গাছগুলি তাদের আশেপাশের কোনো আগাছা জন্মাতে দেয় না তাদের মধ্যে থাকা এক রাসায়নিকের সাহায্যে। সেই কারণে এই ধরনের শস্য যদি শস্য আবর্তনের অঙ্গ হিসেবে করা যায় তবে সেখানে অবাঞ্ছিত আগাছা জন্মাতে পারে না, সেই কারণে এদের সজীব আগাছা নাশক বলা হয়। সায়ানোব্যাকটেরিয়া কাকে বলে? সায়ানোব্যাকটেরিয়া হলো নীলাভ সবুজ শৈবাল, এর অণুজীব সালোক সংশ্লেষে সক্ষম প্রাচীনতম কোষীয় অণুজীব যারা মিথজীবী পদ্ধতি দ্বারাই নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। উদাহরণ নস্টক, অ্যানাবানিনা ইত্যাদি। টাঙ্গিয়া কাকে বলে? 19বিংশ শতকের শেষ ভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতি প্রবর্তন করে যাকে বলা হয় টাঙ্গিয়া। এই পদ্ধতির দ্বারা নতুন বৃক্ষরাজির বনে খাদ্যশস্য চাষ করা হয়। যখন বনের বৃক্ষরাজি বৃদ্ধি পেয়ে প্রচুর পাতার ছাউনির সৃষ্টি হয় তখন চাষ বন্ধ করে দেওয়া হয়। একটি জৈব কীটনাশকের উদাহরণ দাও। একটি জৈব কীটনাশকের উদাহরণ হলো ব্যাসিলাস থুরিজিয়েনসিস, যার বিটি বা নিম তেল অন্য কোনো উপযুক্ত উদাহরণ হতে পারে। উদ্ভিদের একটি রোগের নাম লেখো। ধান গাছের দেখা যায় বাদামি প্ল্যান্ট হপার রোগ, আলুর ধসা বা নাবি ও জলদি রোগ এবং গমের রাস্ট রোগ ইত্যাদি। পরের দিকে দেখো, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? সরকারি ও বেসরকারি উদ্যোগে অর্থনীতি বিষয়ক উন্নয়ন হলো অর্থনৈতিক উন্নয়ন। পার্থিব মূলধন কাকে বলে? পৃথিবী, জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, সমুদ্র, নদী, জলাশয়, বন্যপ্রাণী, খনিজ পদার্থ এবং প্রাকৃতিক শোধন ক্রিয়া এবং পুনঃ ব্যবহার প্রক্রিয়াকে বলা হয় পার্থিব মূলধন। ভারতীয় বন আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? ভারতীয় বন আইন 1927 সালে প্রণয়ন করা হয়েছিল। ভারতবর্ষে ফ্যাক্টরিজ আইন কোন সালে হয়েছিল? 1948 সালে ভারতবর্ষে ফ্যাক্টরিজ আইন প্রণয়ন করা হয়েছিল। ইউএনসিইডি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আইসিএআর এর পুরো কথাটি কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ইআইএ এর পুরো কথাটি কি? এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ইএমপি এর পুরো নাম কি? ইএমপি এর পুরো নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক পালস। ইপিএ এর পুরো কথাটি কি? ইপি এর পুরো কথাটি হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। ইআইএস এর পুরো নাম কি? ইআইএস এর পুরো কথা হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট। ডব্লিউডব্লিউএফ এর পুরো কথাটি কি? ডব্লিউডব্লিউএফ এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড লাইফ ফান্ড। সিডিএম এর পুরো নাম কি? সিডিএম এর পুরো নাম হলো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট কোশ্চেন, 39 দাগ, একটি C4 উদ্ভিদের উদাহরণ দাও। C4 জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো আখ, বাজরা ইত্যাদি। একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও। একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো মটরশুঁটি, চীনাবাদাম ইত্যাদি। একটি পাখির নাম লেখো যা শুধু ভারতবর্ষের নারকোন্দম দ্বীপে দেখতে পাওয়া যায়। হর্নবিল নামক এক প্রজাতির পাখি ভারতবর্ষের নারকোন্দম দ্বীপে দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের কোথায় রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায়? ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পশ্চিম ঘাটে রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায়। জৈব সারের উদাহরণ দাও। উদ্ভিজ্জ জৈব সারের মধ্যে রয়েছে কম্পোস্ট, হিউমিক অ্যাসিড, শস্যদানার গুঁড়া, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি। একটি গাছের নাম লেখো যার রক্তচাপ কমানোর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। সর্পগন্ধা নামে এক ভেষজ উদ্ভিদ। বসতি এলাকায় রাতের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 45 ডেসিবেল। শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? শিল্পাঞ্চলে দিনের বেলা শব্দের সর্বাধিক অনুমোদিত মাত্রা হলো 65 ডিবি বা ডেসিবেল। ভার্মি কম্পোস্টিং কাকে বলে? কেঁচোর সাহায্যে জৈব সারে রূপান্তরিত করার একটি সহজ প্রযুক্তি হলো ভার্মি কম্পোস্টিং। কেঁচোকে কৃষকের বন্ধু বলার কারণ কেঁচো মাটির নিচে চলাচল করার জন্য মাটিতে বায়ু চলাচল সহজ হয় এবং মাটি উর্বর হয়। তারা জৈব পদার্থ হজম করে এবং হিউমাস গঠন করে। এই পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বা ওয়ার্ম কম্পোস্টিং বলে।
দিহাং দেবাং জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতের কোথায় অবস্থিত? দিহাং দেবাং হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটি ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। 1998 সালে গঠিত হয়। ডিডিটি কাকে বলে? ডিডিটি এর পুরো নাম হলো ডাইক্লোরোডিফেনাইল টিক্লোরোইথেন। ডাইক্লোরোডিফেনাইল টিক্লোরোইথেন। সাধারণত এটি একটি কীটনাশক বর্ণহীন গন্ধহীন একটি রাসায়নিক যৌগ। জিন সমাহার কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রজাতির সমস্ত জিনের একত্রিত হওয়া বা সমাহারকে জিন সমাহার বলে। গ্রিন ট্রাইব্যুনাল কি? গ্রিন ট্রাইব্যুনাল হলো ভারতের প্রথম পরিবেশ আদালত হিসেবে ধরা হয়। পরিবেশগত কোনো আইন লঙ্ঘন যাতে না হয় সেটি দেখা, ক্ষতিপূরণ, ত্রাণ এবং পরিবেশকে পুনরুদ্ধার করার জন্য দূষণকারী পে নীতি এবং তা প্রয়োগ করার ব্যবস্থা করা এই আদালত ব্যবস্থার মাধ্যমে। সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে? বন বিভাগের পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি হলো সামাজিক বনায়ন। এই বনায়ন স্থানীয় গরিব মনুষ্যদের দ্বারাই কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। IS 10,500 অনুযায়ী পানীয় জলে লোহার পরিমাণে সর্বোচ্চ কত হওয়া উচিত? BIS স্পেসিফিকেশন IS 10,500/2003 এই দুটি মানকে 0.05 মিলিগ্রাম পার লিটার হিসাবে উল্লেখ করা হয়েছে। 2012 সালে সর্বোচ্চ আকাঙ্ক্ষিত সীমা কমিয়ে 0.01 মিলিগ্রাম পার লিটার করা হয়েছে। JFM এর পুরো নাম কি? JFM এর পুরো কথা হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। FSI এর পুরো নাম কি? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া হলো FSI এর পুরো নাম। WCED এর পুরো নাম কি? WCED এর পুরো নাম হলো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের সেকেন্ড ভিডিও হয়তো আগামীকালও যেতে পারে। তোমাদের দ্বিতীয় পার্টটা গেলে তোমাদের পরিবেশের বা এনভায়রনমেন্টাল স্টাডিজের লাস্ট মিনিট SAQ সাজেশনটা শেষ হয়ে যাবে এবং নেক্সট ডেতে আমি তোমাদের যাদের হিস্ট্রি আছে হিস্ট্রি বিষয়ের SAQ সাজেশন তোমরা পেতে থাকবে এবং আগামীকাল দুটোর মধ্যে তোমরা পাবে ইংলিশের যে পোয়েম সেকশন আছে পোয়েম সেকশনের SAQ। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।